বাংলাদেশে বসে আমরা না খুব প্রাগৈতিহাসিক ধরনের আলোচনা করি। ধরুন পৃথিবীতে এই মুহূর্তের আলোচনা কি, এই ডেটা, তারপরে আমাদের এই গোপনীয়তা, এসব নিয়ে। সেটা হচ্ছে বছর 5 আগে সুজানা জুকফের একটা বই এসছে, দ্য রাইজিং অফ সার্ভেলেন্স ক্যাপিটালিজম। মানে আমরা বৈধভাবেই কি পরিমাণ নজরদারির শিকার হই বাণিজ্যিক কারণে, এবং সেটা আমাদের বিহেভিয়ার পর্যন্ত পাল্টে ফেলছে। মেইনলি দিস ইজ দ্য হাইপোথেসিস, কারণ তারা বলছে আমাদের বিহেভিয়ারাল প্রেডিকশনের জন্য আমাদের বিহেভিয়ার পাল্টে দেওয়া উচিত, সো দে ক্যান প্রেডিক্ট বেটার। সো ওই আলোচনাগুলো হচ্ছে, সেটা ঠেকাতে আমরা কি করব। আর আমরা এখন বসে বসে আলোচনা করছি, কেউ একজন আমার জানালার পর্দা ফাঁক ছিল ওদের দিয়ে তাকিয়েই আছেন। সো প্রাগৈতিহাসিক আলোচনা আমার কাছে খুব মনে হয়। সারা পৃথিবী আলোচনা করছে ডেমোক্রেসি ইনস্টিটিউটগুলোকে কিভাবে আরো পাওয়ারফুল করা যায়, কিভাবে লিবার্টি আরো বাড়ানো যায়, কিভাবে আমাদের সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করা যায়। আর আমরা আলোচনা করছি ভোটটা কি দিনে দেওয়া যায়। সো আমরা প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করে দেখলাম যে আমরা খুব প্রাগৈতিহাসিক আলোচনা করছি, বাট আমরা ইন দিস স্টেট। বিগত সরকার আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে গেছে। ইট ওয়াজ নট আ স্টেট ইভেন। আমি বহুবার এই কথা বলার চেষ্টা করেছি, একটা স্টেটের যে লিস্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে, কোনোটাই ছিল না। আমি একটা উদাহরণ দিই। এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের একটা কথা একটু বলা হয়েছে যে এখানে কি কি ধরনের অপরাধ আছে, শাস্তি কি আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টের 42 অনুচ্ছেদটা একটা অংশ আমি একটু পড়ি। যদি কোনো পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোন স্থানে এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হইয়াছে বা হইতেছে বা হইবার সম্ভাবনা রহিয়াছে, বা সাক্ষ্য প্রমাণাদি হারানো, নষ্ট হওয়া, মুছিয়া ফেলা, পরিবর্তন বা অন্য কোনো উপায়ে দুষ্প্রাপ্য হইবার বা করিবার সম্ভাবনা রহিয়াছে। আমরা একটা থট পুলিশের কথা শুনেছিলাম না, 1984 জর্জ অরওয়েলের। মানে একজন পুলিশ অফিসারকে আমরা এম্পাওয়ার করছি আমার থট বোঝার জন্য। ওনার মনে হইয়াছে যে এখানে এটা হইতে পারে। যেমন কাউকে কাউকে হয়, আমি জানি না, মানে অনেকের তো ধরেন সন্দেহজনক, আমার চুল একটু বড় আছে, আমাকে পুলিশ থামায়, মাঝে মাঝেই থামায়, থামিয়ে আমাকে চেক টেক করে। তো যাই হোক, তো হয়তো হইতে পারে। এখন পুলিশের মনে হইলো, এবং ওনার মনে হলো যে উনি আমার থট করতে পারছেন যে আমি কোনো একটা ক্রাইম করবো। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, একজন পুলিশ অফিসারের কাছে আমরা এই ধরনের ক্ষমতা তুলে দিয়েছি। এই জায়গায় আসলে আমরা চলে গেছি। আর অনুমোদন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করছি, কিন্তু একজন এসআই এসে এরপর তিনি যা যা করতে পারবেন, তালিকার মধ্যে হচ্ছে আমার ঘর ভেঙে ঢুকতে পারবেন, আমার কম্পিউটারে ঢুকতে পারবেন, আমার হার্ড ডিস্ক নিয়ে যেতে পারবেন। সো এই রকম সক্ষমতা আমরা পুলিশ বাহিনীর একজন জুনিয়র অফিসারের কাছে তুলে দিয়েছি। আচ্ছা, এখন আইন করার মধ্যে আমরা আসলে কি বুঝবো? আইন করার মধ্যে বুঝবো এটা, মাঝে মাঝে আপনি যদি কোনো কাজ একটু চুরি করে করেন, আমি এটুকু ধারণা করি যে আপনি চুরি করে করেন মানে হচ্ছে আপনি আসলে আমাকে একটু কেয়ার করেন। মানে ধরুন যখন ট্রাম্প এসে সরাসরি সব বলছে যে ট্রাম্প তো খুব সৎ মানুষ, উনি যা বলার বলে ফেলেন সরাসরি। আমি আবার অন্য একটা কথা বলি, আপনি যখন মিথ্যা কথাও বলেন, চুরি করেন, দ্যাট মিনস স্টিল যে আপনি মানুষকে কিছুটা হলে ইভ্যালুয়েট করেন, তাই না? ট্রাম্প বলে ফেলছে আমি এটা করবো, আরেকজন এটা করছে কিন্তু লুকানোর চেষ্টা করছে, দ্যাট মিনস যে আমি যাকে বলছি আমি তার সামনে একটু বিব্রত, তাই মিথ্যা কথা বলছি। আইনে নাই করছেন, এটা একটা কথা, কিন্তু এই সরকারের সময় যে সবচেয়ে বড় অভিযোগের জায়গা আমার, সেটা হচ্ছে আপনি আইন করে সব অসভ্যতা বর্বরতা করেছেন। আমরা জ্বালানির একটা আইন নিয়ে খুব কথা বলেছি না, আপনি একটা আইন করে বলে দিয়েছেন, মানে আপনি লুকাচ্ছেন না, চুরি করছেন না, আইনে এটা আছে, আমি এভাবেই করবো। এখানেও আপনি আইনে বলছেন, এমনভাবে আইন করছেন যেটা কোনোভাবে একটা আইনের অংশ হতে পারত না, কিন্তু আপনি আইন করে বলে দিচ্ছেন। দ্যাট মিনস আমরা একেবারেই প্রজা বা কৃতদাসে পরিণত হয়েছিল। আমার সামনে যে প্রশ্ন তোলা, এই যে 42 ধারা নিয়ে বহু কথাবার্তা হয়েছে না, বহু কথাবার্তা হয়েছে, কোনোদিন কিন্তু কোনো পরিবর্তনের কিছু হয়নি। আপনি 21 ধারার মধ্যে তাদের পারিবারিক ইতিহাস ঢুকিয়ে দিয়েছেন। আমি ভারতের এই সংক্রান্ত আইন পড়ে দেখেছি, নাই তো আপনি ইচ্ছা মতো এগুলো করেছেন, করবেন। শেষ করবো একটা কথা বলে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক সাজেশনস এসছে, খুব গুরুত্বপূর্ণ সাজেশনস। তো আমাদের সামষ্টিক চেঁচামেচিটা লাগবে। একটা সোসাইটিতে আসলে এই জিনিসগুলো টিকে থাকে, ইভেন ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। আমি একটা উদাহরণ দিই। পেগাসাস নিয়ে যখন আলোচনা হলো, ভারতে কিন্তু পেগাসাসের সফটওয়্যার দিয়ে কাকে কাকে ইন্টারসেপ্ট করা হয়েছে একটা তালিকা পাওয়া যায়। রাজনীতিবিদ আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির ওদের মানে পার্সোনাল অফিসার আছেন, মিডিয়ার লোকজন আছেন। আচ্ছা, ভারতে তো ইলেকশনটা ঠিক হয়েছে, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে মোদি অথরিটারিয়ান হয়ে উঠতে চেয়েছেন। তার মানে আমরা বলবো যে অথরিটারিয়ান হয়ে ওঠার সাথে এই সার্ভেইলেন্সের সাথে একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন আছে। সো আপনি নির্বাচিত হন বা না হন, আপনি যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চান, সেম থিং ইজ হ্যাপেনিং ইন আমরা ইউরোপের মাটিতে। আমরা দেখবো হাঙ্গেরিতে প্রচুর আলোচনা হচ্ছে এই সার্ভেইলেন্স নিয়ে।
পোল্যান্ডে হচ্ছে, কারণ ওই দুই শাসক ওখানে অথরিটারিয়ান হয়ে উঠতে চাইছেন ডেসপাইট বিং ইলেক্টেড ইন অ্যাকসেপ্টেবল ইলেকশন। সো এই ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো চলবে। আমাদের জায়গা থেকে আসলে যদি আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা হয়, ভবিষ্যতের সরকারটাকে আমরা বৈধ সরকার বলবো, কিন্তু আমরা চেঁচামেচি না করলে আসলে এটা থামবে না। একটু সাইকোলজির কথা বলি, মানে মানুষটা চরিত্রগতভাবে মানুষের মধ্যে ভয়েরিস্টিক মেন্টালিটি আছে। কারো পর্দা ফাঁকা আছে, আপনার ভেতরে তাকাতে ইচ্ছে করবে, আসলে এটা অন্যায়ের কিছু নেই, কিন্তু আমরা ট্রেন করি নিজেদেরকে বা সবাইকে যেটা তাকানো উচিত হবে না। কেন বলছি কথাটা, আপনি যখন মানুষের হাতে অনেক বেশি সার্ভেলেন্সের অস্ত্র তুলে দেন, ইটস হাইলি রিস্কি যে মানুষের ওই টেন্ডেন্সি আছে, তখন আপনি আসলে ওটা লিমিট ক্রস করবেন, এবং এটাকে যদি খুব সিরিয়াস রকমভাবে আপনি বেঁধে না রাখেন, এটা লিমিট ক্রস করবেই। আপনি একটা হেডফোন আছে, ওই যে বলেন না প্রধানমন্ত্রী কি করছে, আপনার জন্য লোক সম্পাদন করা কঠিন, আমাকে বসিয়ে দিলে হয়তো বা, আই রিয়েলি ডোন্ট নো। সো প্রচুর কঠোর স্ট্রাকচার এবং প্রসেস লাগবে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।